দেখছেন প্রবাসী বাংলাদেশ, আপনাদের সঙ্গে আছে সৌমিত্র শুভ্র। ভারতের স্বাধীনতার ৭৫ বছর এবং বাংলাদেশের স্বাধীনতার ৫১ বছরের উদযাপনে সাইকেল চালিয়ে বাংলাদেশে আসছেন একদল ভারতীয়। ১৫ সদস্যের এই প্রতিনিধি দলে আছেন চিকিৎসক, দিনমজুর, কলেজ শিক্ষার্থী, সরকারি চাকরিজীবী সহ নানা পেশার মানুষ। এই সাইকেল র্যালি আয়োজন করেছে কলকাতার 100 মাইলস ও ভাষা সূত্র সংস্থা। কলকাতা প্রেস ক্লাবের সামনে থেকে ভালোবাসা দিবসে শুরু করেছেন ৮ দিনের এই যাত্রা। এ সময় উপস্থিত ছিলেন চিত্র পরিচালক গৌতম ঘোষ, কলকাতায় অবস্থিত বাংলাদেশের উপ হাই কমিশনারের প্রেস সচিব রঞ্জন সেন, বাংলাদেশি সাহিত্যিক শাহিনা রাসুল। বাংলা কখনো হয় না ভাগ, বাংলা ভাষায় আমরা এক, বাংলা কখনো হয় না ভাগ, মুক্তিযুদ্ধেও আমরা এক, এই স্লোগানকে সামনে রেখে শুরু হয়েছে তাদের এই ব্যতিক্রমী কার্যক্রম। দীর্ঘ পথ পাড়ি দিয়ে ২০ ফেব্রুয়ারি ঢাকা পৌঁছানোর কথা তাদের। এরপর ২১ ফেব্রুয়ারি কেন্দ্রীয় শহীদ মিনারে শ্রদ্ধা জানাবেন ভাষা শহীদদের। প্যারিসের রিপাবলিক চত্বরে প্রবাসী বাংলাদেশিরা সম্মিলিতভাবে পালন করবেন আন্তর্জাতিক মাতৃভাষা দিবস। বাংলাদেশিদের সব সামাজিক, সাংস্কৃতিক ও রাজনৈতিক সংগঠন এক মঞ্চে দিবসটি পালনের সিদ্ধান্ত নিয়েছে। গেল রোববার প্যারিসের কাজ সীমায় সম্মিলিত ২১ উদযাপন পরিষদের আলোচনা সভায় এই সিদ্ধান্ত নেওয়া হয়। কমিউনিটি ব্যক্তিত্ব মোতালেব খানের সভাপতিত্বে সভা পরিচালনা করেন ফ্রান্স বাংলাদেশ প্রেস ক্লাবের সভাপতি ফেরদৌস করিম আখুনজি ও স্বরলিপি সাংস্কৃতিক শিল্পী গোষ্ঠীর সাধারণ সম্পাদক শাকিল সরকার। এ সময় বক্তারা বলেন, প্রবাসীদের ঐক্যবদ্ধ করতেই নেওয়া হয়েছে এই উদ্যোগ। শারজায় অনুষ্ঠিত হয়েছে লাইট ফেস্টিভ্যাল। ৫ দিনের আয়োজনে ছিল নানা রঙের মনোমুগ্ধকর আলোকসজ্জা, তুলে ধরা হয়েছে শহরটির ইতিহাস ও ঐতিহ্য। ৫ দিনের ফেস্টিভ্যালে ভিড় জমিয়েছেন দেশি বিদেশি পর্যটকরা। আয়োজন উপভোগ করেছেন দেশটিতে বসবাসরত বাংলাদেশিরাও। দুবাই থেকে সহকর্মী মেহেদির প্রতিবেদনে বিস্তারিত। ফেব্রুয়ারি এলেই শারজার বিভিন্ন স্থানে দেখা মিলে মনোমুগ্ধকর নানা রঙের আলোর খেলার। প্রতি বছর ৮ই ফেব্রুয়ারি শহরটিতে শুরু হয় ৫ দিনের এই লাইট ফেস্টিভ্যাল। ২০১০ সালে শারজার শাসক সুলতান বিন মোহাম্মদ আল কাসিমি শুরু করেন এই আয়োজন। ফেস্টিভ্যাল আয়োজন করা হয় ইউনিভার্সিটি সিটি হল, আল মাজাজ ওয়াটারফ্রন্ট, আল নূর মসজিদ, আল কাজবা, আল মাজাজ সহ বিভিন্ন স্থানে। প্রতিদিন সন্ধ্যা ৬টায় শুরু হয় আলোর এই ঝলকানি, চলে রাত ১১টা পর্যন্ত। আলোকসজ্জার মাধ্যমে তুলে ধরা হয় শারজার ইতিহাস, ঐতিহ্য, স্থাপত্য শিল্পের নানা নিদর্শন। মূলত দর্শনার্থীদের আকৃষ্ট করতেই এই উদ্যোগ। আয়োজন উপভোগ করতে ভিড় জমান দেশটিতে বসবাসরত বাংলাদেশিরাও। শারজা সরকার এত সুন্দরভাবে প্রতি বছর এইভাবে লাইট ফেস্টিভ্যালটা করে, তো এটা দেখতে আমাদের অনেক ভালো লাগে। অসাধারণ, অদ্ভুত, অসাধারণ। এই ফ্যামিলির বাচ্চা কাচ্চা নিয়ে দেখার জন্য আসা যায়। মাশাআল্লাহ, অনেক সুন্দর জায়গা। লাইটিংটা অনেক সুন্দর করে করা হয়েছে। গভর্নমেন্টে এত সুন্দর আয়োজন করা, যা দেখার মতো। শারজা গভর্নমেন্ট এত সুন্দর করে প্রতি বছর যে আয়োজনটা করে, দেখতে অনেক ভালো লাগে, অনেক সুন্দর। প্রতি বছর দেশি বিদেশি অন্তত ৬০,০০০ পর্যটক ভিড় জমান এসব ফেস্টিভ্যালে। মেহেদি, যমুনা নিউজ, সংযুক্ত আরব আমিরাত। ভয়াবহ ভূমিকম্পে তুরস্ক ও সিরিয়ার সরকার ও জনগণের প্রতি সমবেদনা জানিয়ে লেবাননে দোয়া মাহফিল আয়োজন করা হয়েছে। রোববার দেশটির সৈফত এলাকায় দেশটির ইতানি কোম্পানিতে কর্মরত প্রবাসী বাংলাদেশিরা এই দোয়া মাহফিলের আয়োজন করে। এ সময় নিহতদের আত্মার মাগফিরাত কামনা করা হয়। এছাড়া আহতদের দ্রুত সুস্থতা কামনায় দোয়া করা হয়। মোনাজাত পরিচালনা করেন মাওলানা আব্দুল মান্নান। আয়োজনের সার্বিক সহযোগিতায় ছিলেন বাবুল মুন্সি, রুবেল মিয়া, লিটন ভুইয়া, ফারুক মিয়া, বাচ্চু চৌকদার ও ইয়াসিন ইসলাম। বিশ্বকাপ খেলতে দক্ষিণ আফ্রিকায় অবস্থানরত নারী জাতীয় দলের এক ক্রিকেটারকে ফিক্সিংয়ের প্রস্তাব দিয়েছেন দলের বাইরে থাকা আরেক ক্রিকেটার সোহেলি আক্তার। যমুনা টিভির কাছে ম্যাচ পাতানোর কথা স্বীকারও করেছেন তিনি। আকাশ নামের এক জুয়ারির কাছ থেকে প্রস্তাব পাওয়ার কথা জানান সোহেলি। জানিয়েছেন তিনি কেবল মধ্যস্থতা করেছেন, কোনো ভুল করেননি বলেও দাবি তার। ম্যাচ ফিক্সিং ক্রিকেট অপরাধ জগতের কালো এক ছায়া। কালো টাকার গন্ধ এখানে টেনে নেয় সহজ সরল ক্রিকেটারদের, ক্রিকেট সংশ্লিষ্ট যে কাউকে। কয়েক বছর আগে ক্রিকেটের এই অন্ধ জগৎকে আল জাজিরা টেলিভিশন দর্শকদের সামনে উপস্থাপন করে স্টিং অপারেশনের মাধ্যমে। এই জগতে এবার পা রেখে ফেলেছেন জাতীয় দলের বাইরে থাকা ক্রিকেটার সোহেলি আক্তার। দক্ষিণ আফ্রিকায় টি-20 বিশ্বকাপে এখন ব্যস্ত বাংলাদেশ নারী ক্রিকেট দল, আর সেই দলেরই এক সদস্যকে এবার স্পট ফিক্সিং এর প্রস্তাব দিয়েছেন তিনি। এই যে তো জোরপূর্বক কোনো কিছু না, তোমার মন চাইলে তুমি খেলবা, না হলে নাই। বা এই যে বলছি এবারও মন চাইলে তোমার খেলবা, না হলে নাই। কোন ম্যাচটা খেলবা এটা তোমার ইচ্ছা, তুমি যে ম্যাচ অফার করবা তোমার সুবিধা মতো। একটা ম্যাচে অনেক ভালো রান করছো, পরের ম্যাচটা যদি তুমি খেলতে চাও বলতে পারো। তো
তোমার ইচ্ছা, কারণ তাহলে টিম ম্যানেজমেন্টও তোমার হচ্ছে করবে না। না বান্ধবী, আমি এগুলোর মধ্যে নাই, আর প্লিজ আমাকে এইসব কথা বইলো না, ঠিক আছে? আমি এগুলো আমার দিয়ে কখনো হবে না, আর এগুলো আমাকে প্লিজ বইলো না, প্লিজ রিকোয়েস্ট। তারই ম্যাচ পাতানোর প্রস্তাব দেওয়া সেটি যমুনা টিভির কাছে স্বীকারও করেছেন সোহেলি নিজেই। শুধু একজন না, এমন প্রস্তাবে উঠে এসেছিল আরো কয়েকজনের নাম। আপনার সাথে কি মানে কোনো ক্রিকেটারদের যোগাযোগ বা এরকম কিছু বা এরকম কোনো বিষয় আছে? উনি আমাকে বলছিল যে আমি বোলিং করি তখন আমাকে একটা ওয়াইড দিতে, আমি সরি আমার এগুলো দরকার নেই। তার বিনিময়েও আপনাকে টাকা দিবে, তাই তো? উনি এরকম বলছিল, হ্যাঁ উনি আমাকে এরকম বলছিল যে হচ্ছে আমি কারোর কোনো প্লেয়ারদের সাথে তাকে কথা বলে দিতে পারবো না, বা যে আমি বললেও আমাদের মেয়েরা এটা রাজি হবে না, বুঝতে পারছেন? তো জাস্ট চ্যালেঞ্জের মাধ্যমে একটা আমি বলছিলাম, তো এটার সঙ্গে সঙ্গে ওনার সামনে আর কি প্রমাণ করা হয়েছে যে না, আমাদের প্লেয়াররা এরকম করে না। সোহেলি বলেছেন তিনি প্রস্তাব পেয়েছেন আকাশ নামের জনৈক এক জুয়ারির কাছ থেকে, যার সঙ্গে তার পরিচয় হয়েছিল ফেসবুকে। তিনি শুধু মধ্যস্থতার কাজটি করেছেন। ছোট্ট একটা ঘটনা, কিন্তু তা ইঙ্গিত দেয় বড় কিছুর। যে স্পট ফিক্সিং এর অভিযোগ পাওয়া গেছে, সেখানে একজনের নাম আসলেও যিনি প্রস্তাব দিয়েছেন তিনিও কিন্তু একজন ক্রিকেটার। তবে এর বাইরে আরো কয়েকজন ক্রিকেটারের নাম কিন্তু এসছে, যদিও সেগুলো বাস্তবায়ন করা হয়েছিল কিনা আদৌ বা যুক্ত ছিলেন কিনা সে প্রমাণ এখন পর্যন্ত নেই। তবে অন্ধকার জগতের যে কালো থাবার কথা বলছে, সেটা নিয়ে বোধহয় সতর্ক হবার সময় চলেই আসছে, না হলে ক্ষতিটা হয়ে যাবে বাংলাদেশের ক্রিকেটার। অমিত, যমুনা স্পোর্টস, মিরপুর শেরে বাংলা স্টেডিয়াম, ঢাকা। তুরস্ক সিরিয়ার সীমান্তে বেড়েই চলেছে লাশের সংখ্যা। এ পর্যন্ত মরদেহ উদ্ধার হয়েছে 38,000-এর বেশি। কেবল তুরস্কে প্রাণ গেছে 33,000-এর বেশি মানুষের। 4,500-এর উপর মৃত্যু হয়েছে সিরিয়ায়। এখনও ধ্বংসস্তূপে চাপা পড়ে আছেন বহু মানুষ। 8 দিন পেরিয়ে যাওয়ায় আটকে পড়াদের জীবিত উদ্ধারের সম্ভাবনা নেই বললেই চলে। তাই অনেক এলাকায় ভারী যন্ত্রপাতির মাধ্যমে শুরু হয়েছে ধ্বংসস্তূপ সরানোর কাজ। জীবিত হোক বা মৃত, প্রিয়জনকে পাওয়ার অপেক্ষায় রয়েছেন হাজারো মানুষ। উদ্ধার তৎপরতা নিয়ে স্বজনদের মাঝে বাড়ছে ক্ষোভ, হতাশা। ভূমিকম্পের কারণে তুরস্ক সিরিয়ায় ক্ষতিগ্রস্ত প্রাচীন সব স্থাপনা পুরাকীর্তি। খ্রিস্টের জন্মেরও আগে বানানো সব স্থাপনাকে মনে করা হতো সভ্যতা আর কালের বিবর্তনের সাক্ষী। ধ্বংসস্তূপে পরিণত হয়েছে পর্যটন খাতের বড় একটা অংশ। নানা ইতিহাস আর ঘটনাবলীর সাক্ষী ইস্কেন্দারুনের গির্জাটি। 152 বছর পুরনো এই ক্যাথলিক চার্চটিকে বিবেচনা করা হতো স্থানীয় ইতিহাস আর ঐতিহ্যের অন্যতম ধারক হিসেবে। ভয়াবহ ভূমিকম্পে যা পরিণত হয়েছে ধ্বংসস্তূপে। এই গির্জা আমাদের জীবনের একটি অংশ ছিল। অনেক মুসলিমও ভীষণ দুঃখ পেয়েছেন। গির্জাটি ভেঙে পড়ায় তারা কান্নাকাটি করছেন, কারণ এটা এই অঞ্চলের ঐতিহ্যকে ধারণ করত। নগর পরিকল্পনা আর অসাধারণ স্থাপত্যকলার জন্য পর্যটকদের কাছে জনপ্রিয় শহর ছিল তুর্কির আন্তাকিয়া। অথচ এখন এটি যেন যুদ্ধবিধ্বস্ত কোনো নগরী। দেখে বোঝারই উপায় নেই এই শহর কিছুদিন আগেও মুখর ছিল পর্যটকদের ভারে। সিরিয়া তুরস্কের ভূমিকম্পে ক্ষতিগ্রস্ত হয়েছে শতাধিক এমন ঐতিহাসিক স্থাপনা। পুরোপুরি ধ্বংস হয়েছে অন্তত 20টি। তবে বিশ্ব ইতিহাস এবং সংস্কৃতির জন্য সবচেয়ে বড় ধাক্কা আলেপ্পোর সিটাডেল। খ্রিস্টের জন্মেরও আগে তৈরি এই দুর্গ ভূমিকম্পের কারণে পরিণত হয়েছে ধ্বংসস্তূপে। একই চিত্র তুরস্কের 2000 বছরের পুরনো নিমরুদ দুর্গের। এগুলো সবই ইউনেস্কোর বিশ্ব ঐতিহ্যের তালিকাভুক্ত। মূল যে টাওয়ার সেটাই ধসে পড়েছে। এর সাথে ধ্বংস হয়েছে দুর্গের দেয়ালের সবচেয়ে বড় অংশ। ভয়াবহ কম্পনে ক্ষতিগ্রস্ত হয়েছে গাজিয়ান্তেপের ঐতিহাসিক দুর্গটিও। 2200 বছরের পুরনো এই দুর্গ থেকেই যুদ্ধ পরিচালনা হতো ওসমানীয় শাসনামলে। প্রিয়াঙ্কা চক্রবর্তী, যমুনা নিউজ। ভূমিকম্পে ক্ষতিগ্রস্ত তুরস্কে পঞ্চম দিনের মতো উদ্ধার অভিযান ও ত্রাণ সহায়তা কার্যক্রম পরিচালনা করছে বাংলাদেশ সেনাবাহিনী। আরও 2টি মরদেহের সন্ধান পেয়েছে সেনা সদস্যরা, সেগুলো উদ্ধারের কাজ চলছে। গত 4 দিনে 15টি মরদেহ উদ্ধার করতে সক্ষম হয়েছে সেনাবাহিনীর সদস্যরা। এছাড়া জীবিত উদ্ধার করা হয়েছে একজনকে। সেনাবাহিনীর কার্যক্রমে সন্তুষ্টি প্রকাশ করেছেন তুরস্কের স্থানীয় জনগণ। তারা জানিয়েছেন অত্যন্ত আন্তরিকতার সাথে তুরস্ক উদ্ধার তৎপরতা কার্যক্রম চালাচ্ছে সেনাবাহিনী। বাংলাদেশ অকৃত্রিম বন্ধুর পরিচয় দিয়েছে বলেও জানান তারা। সেনাবাহিনী জানিয়েছে সরঞ্জামাদি সর্বোচ্চ ব্যবহারের মাধ্যমে উদ্ধার অভিযান চলছে।
বাংলাদেশ এখানে যে কাজ করে যাচ্ছে প্রতিনিয়তই আমরা প্রশংসা পেয়ে যাচ্ছি এখানকার লোকাল পিপলদের কাছ থেকে, এবং আমাদের কাজ চলমান থাকবে ইনশাআল্লাহ। আমাদের যে বন্ধুত্বের সম্পর্ক দূরত্বের সাথে এটি ভবিষ্যতেও থাকবে। কানাডার টরন্টোয় ভয়াবহ সড়ক দুর্ঘটনায় বাংলাদেশি বংশোদ্ভূত 3 জন নিহত হয়েছেন। এই ঘটনায় আহত হয়েছেন আরও একজন। ড্যান্ডাস স্ট্রিটে সোমবার এই ঘটনা ঘটে। এতে আহত বাংলাদেশির অবস্থা আশঙ্কাজনক। তাকে হাসপাতালের নিবিড় পর্যবেক্ষণে রাখা হয়েছে। কর্তৃপক্ষ জানায় চলন্ত অবস্থায় একটি গাড়ি আচমকা রাস্তা থেকে উল্টে যায়। সড়ক বিভাজনের সাথে সংঘর্ষের পর এতে আগুন ধরে যায়। ঘটনার পর দ্রুত সেখানে পৌঁছায় ফায়ার সার্ভিস কর্মীরা। কিছু সময় প্রচেষ্টার পর আগুন নিয়ন্ত্রণে আসে। বের করা হয় গাড়ির ভেতরে আটকে পড়া আরোহীদের। ঘটনাস্থলে 2 জনের মৃত্যু হয় বলে জানানো হয়। বাকি 2 জনকে হাসপাতালে নেয়ার পর একজনের মৃত্যু হয় বলে জানান চিকিৎসকরা। Crashing into a basement unit of the apartment building at 1129 North Shore Road. The crash left a hole in the side of the building too. One of the 2 people hurt in the car had to be pulled out by first responders. Both people were taken to the hospital. Their conditions are not being released this morning. Tenants from 2 units had to be evacuated here, but the good news is they were not hurt. Gas was shut off to the building after the crash here. Crews patched up that. তীব্র শক্তিমত্তা নিয়ে নিউজিল্যান্ডের উত্তর ও মধ্যাঞ্চলের দিকে ধেয়ে যাচ্ছে সাইক্লোন গ্যাব্রিয়েল। অঞ্চলটিতে জরুরি অবস্থা জারি করেছে কিউই প্রশাসন। দেশটির ইতিহাসে 3য়বারের মতো জারি হলো এমন সতর্কতা। জরুরি ব্যবস্থাপনা বিভাগ জানায় এর ফলে ভ্রমণের উপর নিষেধাজ্ঞা দেওয়ার পাশাপাশি যে কোনো জরুরি সিদ্ধান্ত নিতে পারবে সরকার। সাইক্লোনের প্রভাবে এরই মধ্যে বিরূপ আবহাওয়া দেখছে অঞ্চলটি। 24 ঘন্টায় 260 মিলিমিটার বৃষ্টিপাত হচ্ছে সেখানে। বিদ্যুৎহীন অন্তত 40,000 বাড়িঘর। রেড অ্যালার্ট জারি থাকায় বাতিল হয়েছে 5 শতাধিক ফ্লাইট। আবারও করোনায় আক্রান্ত হলেন ব্রিটেনের কুইন কনসোর্ট ক্যামিলা। সোমবার বিষয়টি নিশ্চিত করেছে বাকিংহাম প্যালেস। সংস্পর্শে থাকলেও রাজা 3য় চার্লস সুস্থ, এমনটা নিশ্চিত করা হয়েছে। বিবৃতিতে জানানো হয় কয়েকদিন ধরেই ঠান্ডা এবং জ্বরে ভুগছিলেন 75 বছরের ক্যামিলা। পরে নমুনা পরীক্ষা করা হলে শনাক্ত হয় করোনার সংক্রমণ, তবে খুবই মৃদু উপসর্গ। বর্তমানে রাজপ্রাসাদে আইসোলেশনে থাকবেন কুইন কনসোর্ট। বাতিল করা হয়েছে আগামী 2 সপ্তাহের সব সফরসূচি। গেল বছরও করোনায় আক্রান্ত হয়েছিলেন রাজা চার্লস এবং কুইন কনসোর্ট। ফুল নয়, সবজির তোড়া হবে ভ্যালেন্টাইন্স ডের উপহার। ব্যতিক্রমী উদ্যোগ নেওয়া হলো ফিলিপাইনে। রাজধানী ম্যানিলায় পেঁয়াজ, রসুন, মরিচ, টমেটোর মতো সবজি দিয়ে তোড়া বানিয়ে বিক্রি করা হচ্ছে। বিক্রেতারা বলছেন মন্দার সময় প্রয়োজনীয় সামগ্রীকে ভালোবাসা দিবসের উপহার প্রতিষ্ঠিত করাটাই তাদের মূল লক্ষ্য। ফলে কিছুদিন পর ফেলে দিতে হলেও সবজি ব্যবহার করা যাবে রান্নায়। ব্যতিক্রমী এই উপহারকে ঘিরে আগ্রহের কমতি নেই ক্রেতাদের। ভালোবাসা দিবসের যথার্থ উপহার বলে কি আসলেই কিছু আছে? সে উত্তর সম্ভবত প্রতিটি যুগলের কাছেই আলাদা। তবে এবারের ভালোবাসা দিবসে প্রিয়জনকে খানিকটা ব্যতিক্রমী উপহার দেওয়ার সুযোগ মিলবে ক্রোয়েশিয়ায়। বিক্রি হচ্ছে দেশটির জনপ্রিয় হার্ট আকৃতির লাভার্স আইল্যান্ডের খানিকটা অংশ দর্শক, যার জন্য খরচ হবে মাত্র 1,30,00,000 ইউরো, বাংলাদেশি মুদ্রা যা 14.5 কোটি টাকা। ভালোবাসা দিবসে প্রিয় মানুষটির হাতে সামর্থ্যের মধ্যে সবচেয়ে সুন্দর উপহারটি তুলে দিতে কতই না চেষ্টা সবার। এবার সে ঝক্কি অনেকখানি কমিয়ে দিয়েছে ক্রোয়েশিয়ার আইল্যান্ড অব লাভ খ্যাত গালিসনিয়াক দ্বীপের মালিক। চাইলেই জনপ্রিয় দ্বীপটির একটি অংশ করে দিতে পারেন ভালোবাসার মানুষটির নামে। ক্রোয়েশিয়ায় এর চেয়ে সুন্দর জায়গা খুব কমই আছে। অনেকেই জমিটি কেনার ব্যাপারে বেশ সিরিয়াস, তবে এখনো পর্যন্ত কারো সাথেই চুক্তি চূড়ান্ত হয়নি। বিশ্বখ্যাত এই গালিসনিয়াক দ্বীপের কথা অনেকেরই জানা। হার্ট আকৃতির কারণে এটি বর্তমানে আইল্যান্ড অব লাভ বা লাভার্স আইল্যান্ড নামেই বেশি পরিচিত। 142 বর্গ কিলোমিটারের ছোট্ট দ্বীপটির ভ্রমণ পিপাসুদের কাছে রয়েছে আলাদা আবেদন। বিশেষ করে রোমান্টিক ভ্রমণ গন্তব্য হিসেবে পশ্চিমা যুগলদের পছন্দের তালিকার শীর্ষে এটি। রয়েছে বিশ্বখ্যাত তারকাদের আনাগোনাও। বিয়ন্সে তার 39তম জন্মদিন এখানে পালন করেছেন। প্রতি বছরই কয়েকদিনের জন্য হলেও তিনি ঘুরতে আসেন। এছাড়া মাইকেল জর্ডান, জেফ বেজোসও গত বছরে এই দ্বীপে এসেছিলেন। 142 বর্গ কিলোমিটার আয়তনের দ্বীপটির 40 বর্গ কিলোমিটার এলাকা বিক্রি করবে কর্তৃপক্ষ। দাম নির্ধারণ করা হয়েছে 1,30,00,000 ইউরো।
ক্রোয়েশিয়া থেকে যাব ব্রিটেনে। ভালোবাসা প্রকাশে কোনো দ্বীপ প্রিয় মানুষের নামে করে দিতে না পারলেও মৃত স্ত্রীর প্রতি ভালোবাসা প্রকাশে বিশাল এক বনভূমি গড়ে তুলেছেন ইংল্যান্ডের এক কৃষক। বছরের পর বছর চেষ্টায় তিলে তিলে গড়ে তুলেছেন হার্ট আকৃতির এই অরণ্য, যেন চিরসবুজ এই প্রান্তরে যুগ যুগ ধরে অমলিন হয়ে থাকে তাদের ভালোবাসা। প্রিয়াঙ্কা চক্রবর্তী, যমুনা নিউজ। এই ছিল প্রবাসে বাংলাদেশের সাথে থাকার জন্য ধন্যবাদ।